আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাসিনার মৃত্যুদণ্ডের রায় ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন উত্তাপ। নির্ধারিত সময়ে আপিল না করলে হাসিনা গ্রেফতার হলে মৃত্যুদণ্ড কার্যকর হবে, বললেন প্রসিকিউটর গাজী মনোয়ার। হাসিনার পক্ষে বিবৃতিতে অনুমতি ছাড়াই শিক্ষকদের নাম ব্যবহার। 7 দিনের মধ্যে অবৈধ ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণের নির্দেশ। দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নারী ক্রিকেটের প্রধান হলেন রুবাবাদ-দৌলা। এবার বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণার পর ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। গত 1 বছরে বাংলাদেশের বারবার অনুরোধ সত্ত্বেও ভারত তাকে প্রত্যাপন না করায় দুই প্রতিবেশীর মধ্যে কূটনৈতিক অস্বস্তি আরও বেড়েছে। এই পরিস্থিতিতে দক্ষিণ এশিয়া বিষয়ক 3 বিশেষজ্ঞ মাইকেল কুলেগম্যান, শ্রীরাধা দত্ত এবং সঞ্জয় ভট্টবাজ ভারতের সামনে থাকা বাস্তবতা, দ্বন্দ্ব এবং ভবিষ্যৎ সম্ভাবনার নানা দিক তুলে ধরেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ফেরত দিতে না চাইলে ভারত ও বাংলাদেশের সম্পর্কের মধ্যে কী ধরনের টানাপোড়েন তৈরি হতে পারে তা ফুটে উঠেছে। ওয়াশিংটন ভিত্তিক দক্ষিণ এশিয়া বিষয়ক মাইকেল কুলেগম্যান মনে করেন, নির্বাসিত অবস্থায় হাসিনাকে আশ্রয় দেওয়ার ফলে ভারত বাংলাদেশ সম্পর্কে দীর্ঘমেয়াদে চাপ বজায় থাকবে। তার ভাষায়, হাসিনার উপস্থিতি দুই দেশের সম্পর্কে কাঁটার মতো আটকে থাকবে। তবে তিনি এটিও মনে করেন যে ভারত নিজের মিত্রদের প্রতি আনুগত্য বজায় রাখার যে প্রতিশ্রুতি দেয়, হাসিনাকে আশ্রয় দেওয়া তারই প্রতিফলন। রাজনৈতিকভাবে ভারতের জন্য এটি দীর্ঘমেয়াদে নতুন কিছু সুযোগও তৈরি করতে পারে বলে কুলেগম্যানের ধারণা। ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেন, শেখ হাসিনা ইস্যুতে ভারত এক অস্বস্তিকর অবস্থায় পড়েছে। তার মতে, ভারত বুঝতে পারছে যে বাংলাদেশের জনগণের বড় অংশ হাসিনার প্রতি ক্ষুব্ধ, কিন্তু তাকে আবার বাংলাদেশের রাজনীতিতে জায়গা করে দেয়া সম্ভব না। তিনি বলেন, আদর্শ অবস্থায় ভারত চাইলে একসময় আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসুক, কারণ হাসিনা ভারতের জন্য সবসময় সবচেয়ে নির্ভরযোগ্য বিকল্প। কিন্তু বর্তমান বাস্তবতায় ভারতকে বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে। এখন ভারতের দরকার ঢাকার অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে সম্পর্ক নতুন করে সাজানো। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া অধ্যয়ন বিভাগের অধ্যাপক সঞ্জয় ভরদ্বাজ বলেন, হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট। ঢাকার বর্তমান সরকারকে তারা এন্টি ইন্ডিয়া হিসেবে দেখে। তার মতে, বাংলাদেশে এখন যে রাজনৈতিক শক্তি ক্ষমতায়, তারা প্রকাশ্যে ভারতের সমালোচনা করে এবং হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য নয়াদিল্লিকেই দায়ী করছে। এ পরিস্থিতিতে ভারত হাসিনাকে ফেরত দিলে সেটি হবে ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়া সেই শক্তিগুলোকেই বৈধতা দেওয়া, যা বাস্তবসম্মত নয়। রায় ঘোষণার 30 দিনের মধ্যে আপিল না করলে ক্ষমতাচ্যুত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপিলের সুযোগ থাকবে না বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী মনোয়ার হুসাইন তামিম। তিনি বলেন, যদি তারা 30 দিনের মধ্যে আপিল না করেন তাহলে তারা গ্রেফতার হলে রায় কার্যকর হবে। আজ মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে একটি মামলায় গতকাল সোমবার শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল 1। একই মামলার অ্যাপ্রুভাল বা রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ট্রাইব্যুনাল আইনের 21 নম্বর ধারায় দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের অধিকার দেওয়া হয়েছে। এই ধারার 3 উপধারায় বলা হয়েছে, দণ্ড ও সাজা প্রদান অথবা খালাস অথবা কোনো সাজা দেওয়ার তারিখ থেকে 30 দিনের মধ্যে আপিল করতে হবে। এই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর কোনো আপিল গ্রহণযোগ্য হবে না। প্রসিকিউটর গাজী মনোয়ার বলেন, এই 30 দিন পার হয়ে গেলে আবেদনেরই আর কোনো সুযোগ নেই। সরকার এটি অর্থাৎ মৃত্যুদণ্ড তখন কার্যকর করবে। শিক্ষকের অনুমতি বা সম্মতি ছাড়াই তাদের নাম ব্যবহার করে শেখ হাসিনার রায় নিয়ে বিবৃতি শিরোনামে সংবাদ ছাপানো হয়েছে। কয়েকজন শিক্ষক প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্টকে এ তথ্য জানান। বাংলা ফ্যাক্ট জানায়, জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মানবতা বিরোধী অপরাধে গতকাল মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 52 নিউজ নামে একটি অনলাইন পোর্টালে শেখ হাসিনার বিরুদ্ধে রায় প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের 1001 শিক্ষকের বিবৃতি এমন শিরোনামে নিউজ প্রকাশিত হয়।
তবে ওই বিবৃতিতে অনুমতি বা সম্মতি ছাড়াই নাম ব্যবহার করা হয়েছে বলে বাংলা ফ্যাক্টকে অভিযোগ জানান বেশ কয়েকজন শিক্ষক। গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, পাশাপাশি দেশেও বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে অন্তর্বর্তী সরকার, 24-এর আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনের বিরুদ্ধে গুজব, ভুয়া তথ্য প্রচারের হার বেড়েছে বলে প্রমাণ পেয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো। রাজধানী ঢাকায় অবৈধভাবে লাগানো ব্যানার, ফেস্টুন ও পোস্টার আগামী 7 দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। ডিএনসিসির গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অবৈধভাবে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং বাড়ি বা ভবনের ছাদে বা দেয়ালে বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড, এলইডি বিলবোর্ড ইত্যাদি স্থাপন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার চূড়ান্ত তালিকা প্রকাশ করে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, দেশে বর্তমানে 12,76,95,183 জন ভোটার রয়েছেন। ভোটার বৃদ্ধির হার 3.20%। এর মধ্যে পুরুষ ভোটার বৃদ্ধির হার 2.29% আর নারী ভোটার বৃদ্ধির হার 4.16%। সচিব বলেন, মোট ভোটারের মধ্যে পুরুষ 6,48,14,907 জন, নারী ভোটার 6,28,79,042 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 1,234 জন। চূড়ান্ত তালিকা অনুযায়ী নারীদের তুলনায় পুরুষ ভোটার বেশি 19,35,865 জন। যেসব তরুণ তরুণী 2025 সালের 31 অক্টোবরের মধ্যে 18 বছর পূর্ণ করেছেন, তারা এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। ফলে তারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। বর্তমান বছরে নির্বাচন কমিশন তৃতীয়বারের মতো ভোটার তালিকা হালনাগাদ করল। প্রথম তালিকা 2 মার্চ, দ্বিতীয়টি 31 আগস্ট এবং তৃতীয়টি মঙ্গলবার প্রকাশ করে কমিশন। বিসিবির নারী বিভাগের প্রধানের দায়িত্ব পেয়েছেন রুবাবা দৌলা। কয়েকদিন ধরে নারী ক্রিকেট নিয়ে নানা বিতর্কের মধ্যেই বিসিবির একমাত্র নারী পরিচালককে এই বিভাগের দায়িত্ব দেওয়া হয়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থায়ী কমিটিগুলো পুনর্গঠনের সিদ্ধান্তের কথা জানায় বিসিবি। গত 6 জুন বিসিবি নির্বাচনের পর দিন 23টি স্থায়ী কমিটি বন্টন করে বিসিবি। তখনও বিসিবি পরিচালক হননি রুবাবা। এ মাসের 3 তারিখ তাকে পরিচালক হিসেবে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এবার আব্দুর রাজ্জাকের জায়গায় তিনি পেলেন নারী বিভাগের দায়িত্ব। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।